প্রাচীনতম জনপদ কাপাসিয়ার ভূমি গঠিত হয় প্রায় ২৫ লাখ বছর আগে। নামকরণের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায়, সংস্কৃত হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এই অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো। প্রচুর কার্পাস বা তুলা উৎপাদনের কারণেই এই স্থানের নাম কাপাসিয়া নামে পরিচিতি পায়। গাজীপুর জেলা শহর থেকে ৩১ কিলোমিটার দূরে কাপাসিয়া উপজেলার অবস্থান। ১১ ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার আয়তন প্রায় ৩৫৭ বর্গ কিলোমিটার। কাপাসিয়ার উত্তরে ময়মনসিংহ জেলার গফরগাঁও, কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলা, দক্ষিণে গাজীপুরের কালীগঞ্জ ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, পূর্বে নরসিংদী জেলার মনোহরদী ও শিবপুর উপজেলার অবস্থান। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ রাজধানীর খুব কাছের জেলার এই উপজেলায় উন্নয়ন অভিষ্ট অর্জনে প্রতিনিয়ত গ্রহণ করা হয়েছে নানামুখী উন্নয়ন কৌশল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে একদিকে অর্থনৈতিক ও শিল্প খাতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, অন্যদিকে অবকাঠামো ও সামাজিক খাতে দ্রুত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে দৃশ্যমান হচ্ছে বদলে যাওয়ার চিত্র। কাপাসিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় ৩১৮টি গৃহ। আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ৮টি ইউনিয়নের 9টি আশ্রয়ন প্রকল্পে আমাদের ৩১৮ জন ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এই গৃহহীন এবং পরিবারকে পুনর্বাসন করার জন্য যে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয়েছে, সেই আশ্রয়ন প্রকল্পের জমিগুলোকে আমরা উদ্ধার করেছি। এই উদ্ধার করার জন্যে এখানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন হয়েছে। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমাদের কাপাসিয়ার সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সিমিন হোসেন রিমি স্যার, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আমরা এই আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। একজন মানুষকে যখন আমরা একটি ঘরের চাবি বুঝিয়ে দিচ্ছি, তার মুখে যে হাসি আমি দেখতে পেয়েছি, এটা নিঃসন্দেহে আমার মতো সরকারি কর্মচারীর জন্যে বড় একটি প্রাপ্তি। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেগে এই প্রকল্পটিতে আমরা যারা কাজ করতে পেরেছি, সরকারি কর্মচারী হিসেবে যারা কাজ করতে পেরেছি, এর সাথে যারা সংযুক্ত থাকতে পেরেছি, আমরা সকলেই কিন্তু এটা আমাদের সকলের ব্যক্তিগত জীবন, কর্মজীবনের অনেক বড় একটি প্রাপ্তি। তরগাঁও ইউনিয়নের দেওনা আশ্রয়ন প্রকল্প প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এখানে মোট ১১৪টি গৃহ নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়েছে ক শ্রেণীর ভূমিহীন গৃহহীনদের মাঝে। নিরাপদ ও স্থায়ী আবাসনের ফলে আর্থসামাজিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে পুনর্বাসিতরা। অন্য সব মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মতো গ্রামে নিজেদের বাড়ি ছিল যৎসামান্য কৃষিজমি। সেই সব দিনগুলো স্বাচ্ছন্দ্যে কাটলেও একসময় তাদের পরিবারের উপর নেমে আসে অন্ধকার। তার বাবা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয় বসত ভিটা। সহায় সম্পদ বিক্রি করে একসময় নিঃস্ব হয়ে পড়েন তারা। এরপর শুরু নতুন এক জীবন সংগ্রাম। জীবিকার প্রয়োজনে বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করেন, আবার রিকশাও চালান। সোনিয়ার সাথে সংসার জীবনে এক পুত্র সন্তানের পিতা হয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজের একটি ঘরের, কিন্তু আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি না থাকায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে দেশের প্রধানমন্ত্রীর উপহারে তাদের দিন বদল হয়েছে। তাই তো এখন এভাবেই বলেন তার দিন বদলের গল্প। আমি আগে ছিলাম আমাদের দেশ চাঁপাইনবাবগঞ্জ, কিছু জায়গা ছিল দেশে, আমার আব্বা অসুস্থ হওয়ার সময় বিক্রি করে দিছে। তারপর আব্বা এখন নেই, মারা গেছে। আমরা কাজের উপলক্ষে আসছিলাম কাপাসিয়া। আমরা কাঠমিস্ত্রি কাজ করতাম আগে। কাঠমিস্ত্রি কাজ করে পরে চেয়ারম্যান স্যারের বাড়িতে ছিলাম অনেক দিন। তারপরে আমাদের থাকার মতো জায়গা ছিল না। ওনার সাথে পরিচয় হলো আমার ফুফু, এই পাশেই বিয়ে হয়েছে। তখন মানে বিয়ের জন্য করছিল, তখন ওর আম্মু গেছিল আমার ফুফুর বাসায়। তারপর আমার ফুফু নিয়ে বিয়ে দিল, তার বড় বোনের বাসায় আমাদের বিয়ে হয়েছে। আমাদের বাসায় তেমন জায়গা জমি না, আমরা 7টা ভাই বোন। আমার আব্বু কৃষিকাজ করে। বিয়ের পর এই ঘরটা যদি না থাকতো তখন চিন্তা করছিলাম আমরা কিভাবে থাকবো। একটা বাচ্চা হয়েছে, তখন অনেক অশান্তি হয়েছে। আমি 4 মাস আগে আমি এই জায়গায় আসলাম, এখন আইসা খুব ভালোই, আর কোনো অশান্তি নেই।
আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়ে অনেক উপকার করছেন, না হলে আমরা কোথায় যেতাম, বাচ্চা নিয়ে কীভাবে থাকতাম, মানে এই চিন্তা করতেছি। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। প্রতিটি পরিবারের জন্য সেমি পাকা বাড়ি ও 2% করে জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আধুনিক নিরাপদ বাসস্থানের সুবিধা পেয়ে সমাজের মূল ধারায় এগিয়ে যাচ্ছে পুনর্বাসিতরা। নিরাপদ আবাসনের পাশাপাশি প্রতিটি গৃহ এখন উৎপাদন স্থল। শাকসবজি ফলমূলের চাষ করে পুষ্টির চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ আবার গরু ছাগল হাঁস মুরগি পালন করে হয়েছেন স্বাবলম্বী। প্রকল্পের বাসিন্দাদের জন্য সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা, ক্ষুদ্র কুটির শিল্পের প্রশিক্ষণ শেষে জীবিকা নির্বাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিজেদের বসত ভিটা না থাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রতিনিয়ত উচ্ছেদ আতঙ্ক নিয়ে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় তাদের দিন অতিবাহিত হতো। জীবিকার তাগিদে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। যখন কৃষিকাজ পেতেন না, তখন অন্যের দোকানে কাজ করতেন। ইতিহাসে বিরল আশ্রয়নের এই উদ্যোগের ফলে এখন নিরাপদ আশ্রয় পেয়েছেন। সেই সাথে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। আমি এই জায়গার ভিতরে বাড়ি করছি। এই জায়গায় ছিল অনেক বাঘ বস থাকতো, বাঘ টাক থাকতো, অনেক কিছু থাকতো। এই জায়গা জঙ্গল আছে, একবারে গজারি বন, পুরা গজারি বনের ভিতরে আমি বাড়ি করছি। আস্তে আস্তে ছুটাইয়া তারপরে প্রধানমন্ত্রী এই জায়গা খাস খোঁজ করিয়া ক্যাম্পে খোঁজ করিয়া যারা এই জায়গার ভিতরে আঙটে এই প্রধানমন্ত্রীর উপহার গড়স্বরূপ আঙটে দিছে। আমরা মানে থাকতেছি যে একটা দোকান করছি, দোকানটা তো আমার সংসার স্যার চলতেছে। সকালে নাস্তা করি, আবার বুট মুড়ি বানাই, চা পান বেশি এনে দিয়ে আমার সংসার স্যার মোটামুটি ভালোই চলতেছে। আমরা প্রধানমন্ত্রীর লাগে অনেক দোয়া করি, অনেক করি, আপন জানাই তা করে, কারণ এরা আঙটে অনেক উপকার করছে। ষাটোর্ধ্ব এই নারী জীবনের দীর্ঘ সময় হতাশা আর অপ্রাপ্তির অনলে পড়েছেন। স্বামী হারিয়েছেন প্রায় 40 বছর আগে। 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অন্যের বাড়িতে আশ্রিত থাকতে গিয়ে অবহেলা, নিগৃহে কেটেছে বছরের পর বছর। সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছিলেন, সন্তানদের বড় করেছেন। একে একে তাদেরও সংসার হয়েছে। কিন্তু বড় ছেলে ব্রেন স্ট্রোক করে মারা যায়। পুত্রবধূও দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। অবশেষে আশ্রয়নের এই গৃহ তাকে দিয়েছে একটু সুখের সন্ধান। এইসব কথা, এইসব দুঃখ মনে হয় আরো আগুন চলে ফিরে চমকা ফিরে গেলে আমরা কে ডাকে লেগেছে মনে হয় না বৃত্তি খালি যাই। কত টেহা রয়েছে, এই শাকের প্যাটটা রয়েছে, দুধ প্যাটটা রয়েছে। স্বামী মরছে, মার কুশাল বেড়া মারছে, এই বেড়া যে রক্ত হয়েছে। তারপরে মাইসে ভাই বাড়া সারা ফানছি, বাড়া ফাইনা ছেড়েছি, ফুটলে চলছি। ফোলাটা মরছে, আলসর চাইছে খাই, খাওয়াতে খালি দলিয়া পড়ছে, আস্তা পারেছে। বাসাইবে কোনো ইয়ে নেই। বউ আগুন লেগে ফুটে মরছে, রান্না পাইছি, যারা আগুন লাগছে একটু ছেলে কামিটা লাগছে আর কোথাচ্ছে, যেখানে ফুটছে আর ফোন ধুয়ে চল পড়ছে। আমার মা দেখছি না শিশু কালে আমার মা মরে গেছি, করতে দিই না, বাপ মা কিচ্ছু পাইছি, শাশাই ফালছি, শাশি ফালছি। আমি বড় সুখী মানুষ, আমি দুঃখী না, আমি দুঃখী কই না। তখন আমার মায় হাসি না দিছে শান্তি, শান্তি মেয়েছে। আমি বইয়াতে 10 বারি মাইগে খাইলাম, আমি শান্তিতে বইতে। কাঙ্ক্ষিত নিরাপদ আশ্রয়ের ঠিকানা পেয়েছেন এই পরিবার, অথচ সারাটা জীবন কাটিয়েছেন হতাশা আর না পাওয়ার ব্যথায়। নিজেদের গৃহ ছিল না বলে অন্যের বাড়িতে আশ্রিত থেকে কাটিয়েছেন বছরের পর বছর। সঙ্গতি না থাকায় গড়তে পারেননি নিজের আবাস স্থল। জীবিকার প্রয়োজনে নানা ধরনের কাজ করতে হয়েছে মালিককে। আর মালিকের স্ত্রী নার্গিসও সংসারের প্রয়োজনে গার্মেন্টসে কাজ করেছেন। নিরাপদ বাসস্থান পাওয়ার ফলে
জীবনে এসেছে নতুন গতি। আমার কোনো জায়গা জমিন নাই, আমি খুব অসহায় ছিলাম। পিতা মাতার কোনো জায়গা জমিন ছিল না, সেই জন্য আমি খুব অসহায় ছিলাম। অন্যের বাড়িতেও থাকতাম, কাজ করতাম। আমি আবার চাকরি নিয়েছিলাম, চাকরি করতাম, হ্যাঁ তার বাড়িতেই থাকতো। তারপর বলতেছে যে চলো একটা গড়ে দরখাস্ত করছি, একটা গড় পামো, আমরা যেমন জীবন যেমন করুন যাব থাকতে পারবো, শান্তিতে সেটা ভাত খাইতে পারবা এইসা বড়। আমি কই তোমার মিশা কথা, কিন্তু আমার এটা ইয়ে হইতো না। পরে কয় না সত্যিই। পরে এলা বাড়িতে আসলাম, আসার পরে এলা দেখি হ্যাঁ সত্য সত্যি একটা গড় পাইলাম। এই জায়গায় ধরেন ওই যে করে পেঁপে গাছ লাগাইছি, সিম গাছ, এই আবাদ টাবাদ এডি করে খাইতেছি, এবং পিছনেও কিছু আবাদ করার কিছু আছে, এইগুলি আবাদ টাবাদ করতেছি, হাঁস মুরগি পালতেছি। দুটা মুরগির বাচ্চা আছে, আমার দুটা মুরগি আছে, হ্যাঁ করে 14টা বাচ্চা আছে। ওইটি নিয়ে আল্লাহর রহমতে একটু নিয়ে ইয়া করতেছি। আবার লোন উঠাইছি, লোনে কিছু টাকা দিয়ে কিছু একটু নিয়ে ইয়া করছি, এই নিয়ে একটু সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দোয়া করি, আশীর্বাদ করি, আল্লাহ যেন ওনাকে বারে বার নির্বাচিত করেন এবং দেশ গড়ার কাজে ওনাকে সহায়তা করেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারেও নেওয়া হয়েছে বাস্তবমুখী উদ্যোগ। প্রাক প্রাথমিক শিক্ষাঙ্গন গড়ে তোলা হয়েছে প্রকল্প এলাকায়। এছাড়া শিক্ষার্থীদের বই, খাতা, কলম সহ নানা ধরনের শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করছে উপজেলা শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আশ্রয়ন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিক থাকায় শিক্ষার্থীরা স্কুলমুখী হয়েছে। একসময় যারা ভাসমান জীবনযাপন করতেন, তারা নানা রকম সংক্রামক ব্যাধি যেমন ম্যালেরিয়া, যক্ষ্মা, ডেঙ্গু ও পানিবাহিত রোগে আক্রান্ত হতেন। এছাড়া সুবিধা বঞ্চিত ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে প্রজনন সংক্রান্ত, মাতৃত্বজনিত, নবজাতক ও শিশু স্বাস্থ্য বিষয়ক অসুস্থতার কারণে দুর্বিষহ জীবনযাপন করতেন। গৃহায়নের ফলে তারা বিরূপ ও প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারছেন। আর এভাবে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিতে আসছে পরিবর্তন। স্বামী স্ত্রী মিলে ব্যস্ত নিজেদের ঘর সাজানোতে। একসময় নিজেদের ঘর না থাকায় অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। নানাজনের নানা তির্যক কথার বাণে জর্জরিত হয়ে ক্লান্ত হয়ে পড়তেন। নিজের একটা ঘরের স্বপ্ন বুকে ধারণ করে সঞ্চয়ের কথাও ভেবেছেন বারবার, কিন্তু রিক্সা চালিয়ে যে টাকা আয় হতো 6 জনের আহার জোগাতেই হাত শূন্য থাকত দিন শেষে। অবশেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে পেয়েছেন স্বপ্নের আবাসন। সর্বপ্রথম ছিল বাড়ি ময়মনসিংহ, এরপরে বলকালা বাজার আইলাম খুব কষ্টের বিনিময় নিয়ে। আওয়ার পর সঙ্গে শাদি করলাম, শাদি করার পরও খুব কষ্টে ছিলাম। থাকার পরে যে বাড়িতে থাকতাম রায়াত, ওই বাড়িতে মানুষের নানান ধরনের কথাবার্তা কইতো, মানে বাদ্য গালিগালাজ বিভিন্ন অনেক কিছুই শুনতে হতো, বা কষ্টে দিন কাটতাম। একবেলা খাইলে 2 বেলা খাইতেছি না, বা 2 বেলা খাইলে দেখা গেছে যে আর পরবর্তীতে পাওয়া গেছে না, এরকম। তো যাই হোক, এন থেকে এরপরে যখন আমরা ঘর শুনলাম যে ঘর দিব সরকার থেকে, তখন আমরা অনুবাদ আমরা পাইছি, ঘর পাইলাম, ঘরও পাইলাম, জায়গাও পাইলাম। শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে, অনেক উন্নত মানে দিছে। আমরা তো কখনো পারলাম নাহলে এই কাজটা করতে, তখন আমাদের দিছে। এখন ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছি আমরা। এখন শেখ হাসিনার ধন্যবাদ জানাই, আল্লাহ যা আমাদের, আমরা দোয়া করি তারে যা আল্লাহ আর উন্নত দিকে নিতে পারে। ভূমিহীন, গৃহহীন ইয়াসমিন এই ঘর পাওয়ার আগে আশ্রিত ছিলেন অন্যের বাড়িতে। স্বামী কাউসার বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করেন, যে টাকা আয় হয় তা দিয়ে চলে না। অন্যের বাড়িতে থাকতেও ছিল নানা ধরনের প্রতিবন্ধকতা। নিজের মতো করে যে একটু হাঁস মুরগি পালন করবেন তারও সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে সংসারে এসেছে গতি। নিজের ঘরে নিজেরা থাকছেন, ঘরের আঙিনায় চাষ করছেন শাকসবজি। এছাড়া হাঁস মুরগি পালন করে বাড়তি আয় হচ্ছে সংসারে। আগে ছিলাম অন্যের জায়গায়, মানে বা ঘরটা আমাদেরই ছিল, কষ্ট করে দিছিলাম। একজন মানুষ জিজ্ঞেস করতো মানে ওর বাড়ি কোথায়, মানে আমগর তখন ওই নিজের উত্তর দিতে হইতো যে এটা আমার বাসা না, ওইটা আরেকজনের বাসা।
মানে আরেকজনের জায়গার মধ্যে থাকি। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে ওরা কই থাকে, হ্যাঁ আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘর দিছে, ওই ঘরের ভিতরে থাকি, এটা আমার ঘর, আমার বাড়ি, সেটা বলতে পারি। এখন একটা ঘর মানে জ্বর তুফানে উড়াই নিতে পারে না, এটাও একটা উপকার। এবারে আগে ওই বাড়িতে থাকতে ভাঙা বাড়ি ছিল, ভয় লাগছে জ্বর তুফান আসলে। এখন ভালো লাগে, ওই যে নতুন বাসা, নতুন চাল, নতুন সব কিছু, এদিক দিয়ে উপকার হয়েছে সব দিক দিয়ে। কারেন্টে মোটর গাড়ি দিছে, মানে যাতায়াত চাপা লাগে না, কষ্ট হয় না। তারপরে বিদ্যুৎ আছে, ফ্যান আছে, এগুলোর কষ্ট করতে হয় না। এগুলো আমরা শান্তি রাত্রে ঘুমাতে পারি, মানে বাতি আছে, লাইট আছে, অনেক কিছুই করতে পারি। আগে তো অন্ধকারের মধ্যে কিছুই করতে পারতাম না, এখন অনেক ধরনের উপকার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরটা দিছে, ওনার জন্য দোয়া করি, উনি যে শান্তি সুখে থাকতে পারে, আমাদেরকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। নিজেদের বসত ভিটা না থাকায় অন্যের বাড়িতে আশ্রিত থাকতে হয়েছে। জীবিকার প্রয়োজনে বিভিন্ন শহরে বন্দরে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকতে হতো। কাশিমপুরে একটি গার্মেন্টসে কাজ করতেন। সে সময় ছেলে ঘরে রেখে কাজ করতে গেলে ছেলে পানিতে পড়ে মারা যায়। এখনকার মতো নিরাপদ আশ্রয় তখন ছিল না, তাই তো সেই আফসোস আর সন্তান হারানো ব্যথা নিয়ে পথ চলছেন সুমি। আফসোস কুড়ে কুড়ে খায়, আগে যদি এমন নিরাপদ আশ্রয় পেতেন তাহলে হয়তো সকালে তার সন্তানকে হারাতে হতো না। আর আগে যেন আমরা থাকতাম হ্যাঁ খাসের জায়গা, সরকারি জায়গা, পরে যারা ডাইকে আনছে হ্যাঁ আঙ্গ টানতে খেদাই দিছে, পরে যে আমরা বাসা ভাড়া করে থাকতাম। বড় ভাড়া ঠিক মতো দিতাম না, কিছু নাই, তাহলে অনেক কিছু হয়েছে। আসছিলাম কাশিমপুর, পরে এই সময় গার্মেন্টসে চাকরি করতাম। মায়ের বয়স আছে 6 মাস, পোলায় মায়েরই রাখতো। লাঞ্চের সময় দুনুটার গোসল করে ঘুম পাতায় থুয়ে দিতাম। এদিন আম্মু আমি গোসল করবো না, তুমি আপুরে ঘুম পাতায় থুয়ে দাও। পরে আমি গেছি গে, পরে বাড়ি নিয়ে রান্তে তরকারি দিছে, ভাত খাইছে। পরে অনেক বৃষ্টি জ্বর তুফান, পরে বাড়ি নিয়ে রাখছে, তুমি আঙ্গ গড়াইয়া পড়ো, না নানি আমি ভয় পাই না। পরে হ্যাঁ মনে হচ্ছে কি আমার মার বাসায় গেছে, খবর নাই। রাত 12টা বাজে ছুটি হয়েছে, পরে অফিসের সামনে গেছে, তোমার ফলাই কি তোমার মার বাসায় গেছে? আমি কইতারি না তো, আমি আগে মার বাসায় খোঁজ করে পরে আমার বাসায় আইতাম। পরে গেছি, পরে মা কয় না হ্যাঁ আয় নাই তো রাখিব এই বাসায়। পরে এই খোঁজাখুঁজি শুরু হয়েছে। সেদিন আবার হ্যাঁ মেম্বারের ইলেকশন গেছি, পরে কয় না নিছিল হেন গেছে গা, খোঁজের খোঁজ করতে করতে কোনো খবর নাই। পরে সেই জায়গায় একটা নাবানা পার্ক আছে কাশিমপুর, সেই পার্কের মধ্যে কত লোক গিয়ে বিচার পাইছি না, কাছের তো বিচারেই পড়ছি। পরে 1টা বাজে খবর হয়েছে, উপুতে পড়ে রয়েছে পুকুরের মধ্যে, চোখ খাই লেছে, সমস্ত জিনিস সব খাই লেছে মাছে। পরে এই যে আল্লাহ আল্লাহ করে ঘরটা পাইলাম, কত দৌড়াদৌড়ি কইরা। হ্যাঁ না তোর রুম ভাড়া দেওয়া লাগছে, কারেন্ট বিল দেওয়া লাগছে, এইটা তো স্যার অনেক চলে যেতাম। মায়ের একটা ভবিষ্যৎ করতাম, স্যার বাসা বাড়ি থেকে তো মায়ের কোনো ভবিষ্যৎ করতাম না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা কর্মসূচির সুফল পেয়েছেন পুনর্বাসিতরা। বিশ্বজুড়ে প্রশংসিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রান্তিক জনগোষ্ঠী আজ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছেন। আর এভাবেই দিন বদলের স্রোতে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই ছিল কাপাসিয়া উপজেলার দিন বদলের বাংলাদেশের চিত্র। আগামী পর্বে আমরা যাব গাজীপুরের শ্রীপুর উপজেলায়। এই ঘরটা যেদিনকে আমি আসছি, আমার কান্দা মানে আমি যে শ্রীপুর যে লটারি কাগজটা পাইছি, ওই জায়গায় আমি কান্দা কিন্তু অজ্ঞান আছি গা। আমি কি স্বপ্ন দেখতেছি নিহি, মনে এটা আর কি কল্পনা করি। আমি এমনই গরিব ছিলাম যে গরিবের কারণে আমার একটা বাচ্চা মারা গেছে, আমি তারে ভালো করে চিকিৎসা করে বাঁচাতেও পারি না। তারপরে এলাকার মেম্বার চেয়ারম্যানে দেখে আমার এই জায়গায় একটা ঘর দিছে থাকার লাগিয়া। ঘর দেওয়ার পরে আমরা এই ঘরে আছি, আমি অনেক সুখী আছি, ভালো আছি।